দিন যত গড়াচ্ছে উত্তাল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলার জেরে থমকে গেছে মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের উৎপাদন ও বাজারজাত করার প্রক্রিয়া। যুদ্ধের প্রভাব এরই মধ্যে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ নেতা খামেনিকে হারিয়ে শোকাহত ইরান যেন বারুদের মতো জ্বলে উঠেছে। মধ্যপ্রাচ্যের দেশে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। অবশ্য এই হামলা থেকে বাদ যাচ্ছে না মার্কিন পৃষ্ঠপোষকতার বিভিন্ন জ্বালানি অবকাঠামো। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যে তেল খনিতে তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এর প্রভাবে বিশ্বব্যাপী তেলের বাজারে মাত্র একদিনের ব্যবধানে জ্বালানি তেলের দাম বেড়েছে ৯%। গবেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে এতে করে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ থেকে $১১০ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশ্বের জ্বালানি তেলের মোট শতকরা ২০ ভাগ, ১০০ ভাগের ২০ ভাগ জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে আসে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। শতকরা ২০ ভাগ, এটা কোনো কম নয়, এটা বিশাল একটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়াতে সারা বিশ্বে ইতিমধ্যে তেলের দাম বেড়ে গেছে। বিভিন্ন খাতের জ্বালানি তেল শতকরা হিসাবে মোটামুটি যা আছে তাতে আমাদের ৫৫ দিনের মজুদ আছে। এর মধ্যে আবার বিকল্প জ্বালানি তেলের অনুসন্ধান করে আমদানি করে ৫৫ দিনের পরে যাতে জ্বালানি তেলের অভাব না হয় সেটি আমাদের ব্যবস্থা করতে হবে। রপ্তানির ক্ষেত্রে দেখেন যে আমরা যে কাঁচামালগুলি যেগুলি আমরা আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি তো অনেক আছে যেগুলি মধ্যপ্রাচ্য হয়ে আসে, এবং সেখানে কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো জাহাজ বার্থিংয়ের ব্যবস্থাটা নেই। তো সেইটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে এখন থেকেই সেটা একটা প্রস্তুতি নেওয়া উচিত, যে প্রস্তুতিটার মাধ্যমে আমরা পরবর্তী যে কর্মদিবসগুলো আমাদের চালিয়ে যাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রমবাজার। কিন্তু এই যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নিয়োগ বাধাগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে রেমিটেন্সে, অর্থাৎ ব্যাংকিং, কেন্দ্রীয় রিজার্ভে। যখন এই যুদ্ধ যদি এই মধ্যপ্রাচ্যে আরও ১ মাস চলে, ২ মাস চলে, অথবা ৩ মাস চলে, তখন ঘটনাটা কোন দিকে যাবে? তখন ওইসব দেশে আমাদের প্রবাসী যারা আছে তারা চাকরি হারাবে, এবং ওই যে চাকরি হারাবে তারা দেশে ফিরে আসবে। এবার আসি আমাদের প্রস্তুতির ব্যাপারে। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে ইমিডিয়েটলি আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরকে শারীরিকভাবে প্রোটেকশন দেয়া, তাদেরকে নিরাপদ স্থানে রাখা, এবং তাদেরকে মানসিকভাবে প্রবাসী যারা আছে এবং তাদের ফ্যামিলি যারা দেশে আছে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করে তারপরে তাদেরকে আশ্বস্ত রাখা, এটা তো রাষ্ট্রের কাজ। এই অবস্থায় দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের প্রত্যাশা, খুব দ্রুতই আলোচনা বা কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান হোক এই যুদ্ধের। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। অন্যান্য সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সকালেই নিজ কার্যালয়ে পৌঁছেন তারেক রহমান। বেলা 11:30টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির সভা ও দুপুরে দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনার অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেখানে কিন্তু মন্ত্রী পরিষদের সভা চলছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। আমরা যতটুকু মোটামুটি জানতে পেরেছি যে ধারাবাহিকতার কি আলোচনা গুরুত্বপূর্ণ হতে পারে, তার অংশ হিসাবে একদমই সরকারের যে অগ্রাধিকার
ইশতেহারের অগ্রাধিকার ভিত্তিক কাজের যে বিষয়টি রয়েছে, ফ্যামিলি কার্ড, সেটি হয়তোবা আলোচনায় আসতে পারে। এরপর কৃষি কার্ড, যেটি সরকারের প্রতিশ্রুতি, সেই ব্যাপারের হয়তো আলোচনায় আসতে পারে। এরপরে চিকিৎসা কার্ডের ব্যাপারেও সরকার যে আলোচনায় আছে সে বিষয়টিও হয়তো আলোচনায় আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে তা হচ্ছে যে জ্বালানির নিরাপত্তার বিষয়টি। কারণ হচ্ছে যুদ্ধ অবস্থা যে চলছে, সেই অবস্থায় আসলে জ্বালানি নিরাপত্তা কতটুকু আছে, বিকল্প জ্বালানির উৎস আসলে কি হতে পারে, সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনার কথা রয়েছে। মোট কথা হচ্ছে এই বিষয়গুলো আসলে সভার পরে আমরা হয়তো জানতে পারবো মন্ত্রীদের কাছ থেকে, বা মন্ত্রী পরিষদ সচিব এই বিষয়টি বলে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে ঈদ উল ফিতর, সুতরাং ঈদ উল ফিতর উপলক্ষে আসলে যাতায়াত নির্বিঘ্ন করতে শুধু রাজধানী থেকেই হয়তো রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মাধ্যমে 1 থেকে 1.5 কোটির মতো নারীর টানে মানুষ ফিরে যাবে। সেই অবস্থার আলোকে হয়তোবা কি অবস্থা, কিভাবে সুন্দরভাবে যেতে পারেন, রাস্তাঘাট একদম মসৃণ করা, খানাখন্দক থাকলে সেগুলো নিরাময় করা, তা নিয়ে আলোচনা হবে, এটি স্বাভাবিক। এছাড়া আরেকটি বিষয় কিন্তু রয়েছে, তা হচ্ছে যে ঈদ উল ফিতরের ছুটির একটি বিষয় রয়েছে। ঈদ উল ফিতরের ছুটি সরকারি মোটামুটি 5 দিন একটি ছুটির কথা রয়েছে, কিন্তু সেখানে যদি ধরা হয় যে ঈদ উল ফিতর চাঁদ দেখার উপর নির্ভরশীল, চাঁদ যদি তারপরও 30টি যদি রোজা হয়, তাহলে 21 মার্চ যদি ঈদ হয়, তাহলে 19 তারিখ থেকে ছুটি। কিন্তু যেহেতু নিশ্চিত আগে থেকেই বলা যাবে না যে কয়দিন হবে, এই জন্য হয়তো 18 তারিখ থেকে কবে থেকে ছুটি হবে সেটি কিন্তু একটু সেটি নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। আর এই জন্যই শবে কদরের, জানেন যে শবে কদরের একটি ছুটি রয়েছে, শবে কদরের পরের দিন আসলে ছুটি হবে কি না, শবে কদর যদি 26শে রমজান রাতে হয় তাহলে 27 তারিখ ছুটি থাকে, 28 তারিখ ছুটির ব্যাপারে একটু কথা চলছে। তো সেই হিসেব করলে আসলে 5 দিন যদি ধরা হয় তাহলে 19, 20, 21, 22, 23 এবং 24, তারপর 26শে মার্চ আবার সরকারি কিন্তু ছুটি রয়েছে। সুতরাং 25 মার্চ সরকার আরেকটি ছুটি ডিক্লেয়ার করবে কিনা, তাহলে মোটা দাগে একদম 10 দিনের একটি ছুটি কিন্তু হয়ে যায়। সেটি নিয়েও হয়তোবা আলোচনা হবে, এবং সেক্ষেত্রে এই ছুটিটি কিন্তু হলেও হতে পারে, এই ছুটিটি 10 দিনের কিন্তু একটি ছুটির বিষয় চলেও আসতে পারে। তবে নতুন সরকার প্রধান সে ব্যাপারে কি সিদ্ধান্ত দেন সেটি কিন্তু দেখার একটি বিষয় রয়েছে। কারণ হচ্ছে যে এরপরই আবার 26শে মার্চ শেষে কিন্তু তাহলে 27 মার্চ থেকে আবার ছুটি শেষ হয়ে কিন্তু আবার কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলে এই বিষয়গুলো কিন্তু আসলে আলোচনায় আসবে, এবং এরপরে হয়তো অপেক্ষা করতে হবে পরবর্তী সংবাদ পর্যন্ত যে এই সিদ্ধান্তগুলো কি হলো। তো আপাতত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বা প্রধানমন্ত্রীর মিটিংয়ের এই খবর আমরা পরবর্তীতে জানিয়ে দেব বিস্তারিত। মাহবুব, আপনাকে ধন্যবাদ। নবীনগর চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখল নিয়ে জনদুর্ভোগ দিন দিন বেড়ে চলছে। পথচারীরা বাধ্য হয়ে সড়কে নামছেন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনেকে অভিযোগ করছেন প্রভাবশালী চক্র মাসোহারা নিয়ে ফুটপাত দখল করে দোকান পরিচালনা করছে। প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশুলিয়া, ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রামাহা মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় এবং জাতীয় স্মৃতিসৌধের সামনেও ফুটপাত দখল করে অসংখ্য অস্থায়ী দোকান গড়ে উঠেছে। এর ফলে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এখানে দেখা যায় জাতীয় স্মৃতিসৌধ সরকারিভাবে বসা নিষেধ, তারপর আমরা দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করে খাইতেছি, দেখা যায় ভিআইপি অথবা বিভিন্ন সমস্যা হলে আমরা চলে যাই, আবার বসি। আমাদের এখানে 2 দিন পর পরে অভিযান দেয়, সরাই দেয়, রাস্তাঘাটে বসতে হবে না। এই রাস্তায় ফুটপাতে মাটির ভিতরে দোকান করি, তাও যদি আমাদের অস্তিত্ব করে দেন, আমরা কই যায় বাঁচবো, কি খাবো, সেই একটা ব্যবস্থা করে দিয়ে তেমন আমাদের অস্তিত্ব করেন। সাধারণ মানুষের অভিযোগ, এসব অবৈধ দোকান থেকে নিয়মিত মাসোহারা নেওয়া হচ্ছে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে। প্রশাসনের উচিত এই অসঙ্গতির বিষয়গুলো খুঁজে বের করা এবং ব্যবস্থা নেওয়া। জনসাধারণের জন্য যদি আপনার হাইওয়ে রোড গুলা যদি ক্লিয়ার রাখা যায়,
তাহলে জনসাধারণের জন্য ভালো, চলাচলের জন্য ভালো। ফুটপাতে অনেক দোকানপাট হওয়ার কারণে দেখা যায় সঠিকভাবে আমরা অফিসে পৌঁছাতে পারি না, অনেক লেট হয়, যানজটের কারণে হাঁটা চলাচল আমাদের অসুবিধা হয়। নিরাপদ সড়ক চাই এর আশুলিয়া থানার কমিটির সভাপতি জিএম মিন্টু বলেন, ফুটপাত দখল প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে পথচারীর নিরাপত্তার সংকট বাড়বে। সড়কে গাড়িগুলো মেন রোডে চলে যাচ্ছে, বহু দুর্ঘটনা ঘটতেছে। তারা বাম লেনে যাত্রী নামাতে পারতেছে না, রাস্তার মাঠে যাত্রী নামানো হচ্ছে, সেখানে দুর্ঘটনা ঘটতেছে। রাস্তার মধ্যে মাঝ লেনই দেখবেন যে যাত্রীরা দাঁড়িয়ে থাকে, আর মাঝ লেনই যাত্রী নামানো হচ্ছে, সে কারণে দুর্ঘটনা ঘটছে। অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। জনদুর্ভোগ কমাতে নেওয়া হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা। ফুটপাতে দোকানদারি বা ব্যবসায়ীদের অবস্থান প্রসঙ্গে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা জিরো টলারেন্স হিসাবে আমরা কাজ করি। আমরা জেলা পুলিশ এবং স্থানীয় প্রশাসন, লোকাল প্রশাসনকে যোগাযোগ করে এই অভিযান অব্যাহত রাখবো এবং যতদূর সম্ভব আমরা চেষ্টা করতেছি এগুলো এদের জন্য। দখলমুক্ত ফুটপাত, চাঁদাবাজি বন্ধ এবং দোকানীদের পুনর্বাসন নিশ্চিত হলে পথচারীদের চলাচল নিরাপদ হবে। এই লক্ষ্যে সকল কর্তৃপক্ষের কার্যকরী উদ্যোগ প্রত্যাশিত। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই সরব হচ্ছে রাজধানীর ঈদের বাজার। আর তাই রাজধানীর ছোট বড় বিপণী বিতান ও শপিং মলে ঈদের পোশাক কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে অন্যান্য বারের তুলনায় এবার ঈদ কেনাকাটায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন ক্রেতা সাধারণ। তারা বলছেন, এবার পণ্যের দামে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসায় ঈদ বাজারে ফিরেছে স্বস্তি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঈদকে সামনে রেখে রাজধানীর গাউছিয়া এবং অপর পাশে নিউ মার্কেট এখন ক্রেতাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে ঈদ বাজার। তাই রোজার 15তম দিনে এখানে সকাল থেকেই বাড়তে থাকে ভিড়, আর দুপুর গড়াতেই এর রূপ যায় পাল্টে, যেখানে পরিবার পরিজন নিয়ে নানা বয়সী মানুষ আসেন তাদের পছন্দের পোশাক কিনতে। আমি এসেছি ঈদের কেনাকাটা করতে আমার বাবা আর মায়ের সাথে। আমার মা যেটা পছন্দ করবে আমারও সেটা পছন্দ। বিক্রেতারা জানান, মাসের শুরু থেকেই বেচাকেনা ভালো হলেও রোজার মাঝামাঝি সময়ে এসে আরও ভালো হচ্ছে ঈদের পোশাক বিক্রি। এই 10 দিন আমাদের মোটামুটি কাস্টমার আসতে, পরের 10 দিনও আবার বেশি হয়, চামড়াইত পর্যন্ত আমাদের কাস্টমার থাকে। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বাজার ভালো যাচ্ছে। তবে গত কয়েক মাসের তুলনায় প্রয়োজনীয় ঈদ সামগ্রীর দাম কিছুটা স্থিতিশীলতা দেখা দেওয়ায় ঈদ বাজারে ফিরেছে আস্থা। আমার ছোট ভাইকে নিয়ে আসলাম, দেখি ও কি কেনাকাটা করে, তারপরে আমি নিজের জন্য 3 পিস যা পছন্দ হয় নিব আর কি। নিউ মার্কেটে আসছি ঈদের শপিং করতে, শার্ট কিনেছি, পাঞ্জাবি দেখতেছি, পছন্দ হলে পাঞ্জাবি কিনবো। আর তাই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এবার ঈদকে সামনে রেখে ক্রেতাদের মাঝে বিরাজ করছে এক ধরনের স্বস্তির আভাস। আগের থেকে এবারের ঈদটা আরো বেশি স্পেশাল মনে হচ্ছে, সবকিছু মিলিয়ে আরো বেশি আগের থেকে জমজমাট, মানুষ সবাই তো আগে থেকে আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। সব মিলিয়ে উৎসবের আমেজে প্রাণচঞ্চল হয়ে উঠছে রাজধানীর ঈদ বাজার। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে কেনাকাটার মাঝে ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়েছে আগে ভাগেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। ইউটিউব দেখে কেঁচো সার উৎপাদন আর সেখান থেকে স্বাবলম্বিতার গল্প। রংপুরের পীরগাছায় এক কৃষকের উদ্যোগে এখন বদলে দিচ্ছে স্থানীয় কৃষি অর্থনীতি। গবেষণা বলছে, ভার্মি কম্পোস্ট মাটির স্বাস্থ্য রক্ষায় কার্যকর বিকল্প হতে পারে রাসায়নিক সারের। প্রতিনিধি খোরশেদ আলমের তথ্যচিত্রে হাফিজা খানম জুথির রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ও ইটাকুমারী ইউনিয়নে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে ভার্মি কম্পোস্ট উৎপাদন। কৃষক মেহেদি হাসান ইউটিউবের প্রশিক্ষণ ভিডিও দেখে মাত্র 42 কেজি কেঁচো দিয়ে শুরু করেন যাত্রা। বর্তমানে তার খামারে মাসে উৎপাদন হচ্ছে 12 থেকে 15 টন জৈব সার। গবেষণা তথ্য বলছে, ভার্মি কম্পোস্টে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ একাধিক মাইক্রো নিউট্রিয়েন্ট যা মাটির জৈব গঠন উন্নত করে। এতে পানি ধারণ ক্ষমতা বাড়ে, মাটির উপকারী অণুজীব সক্রিয় হয় এবং দীর্ঘমেয়াদে উর্বরতা বৃদ্ধি পায়। কৃষ্ণ সয়েলকে বলা হয় ব্ল্যাক সয়েল। যে মাটি যত কালো তার মধ্যে তার ভিতরে নিউট্রিয়েন্ট, এনজাইম
যা যা মাটির পুষ্টিগুণ প্রয়োজন ওইটার উপস্থিতি বেশি। প্রতি কেজি সার 10 থেকে 12 টাকা করে বিক্রি হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখন দেশের বিভিন্ন জেলাতেও যাচ্ছে এই পণ্য। কৃষকদের মতে রাসায়নিক সারের তুলনায় খরচ কম এবং ফলনও স্থিতিশীল। অন্যান্য সার কিনতে গেলে লাগে 2000, এইটা মনে করেন 1000 টাকা হলে আমারও কমপ্লিট। আর এই সারটার কালারটা অন্যরকম, ভালো ফলন ভালো হয়। কিছু সারটা যখন বেশি ব্যবহার করা হয় তখন আপনার মনে করেন রাসায়নিক সারটা কম লাগে, সেক্ষেত্রে পোকামাকড় রোগবালাই এই জিনিসগুলো কম হয়, ফলনও অনেক বৃদ্ধি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, পরিবেশ বান্ধব এই সার মাটির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ। ধাপে ধাপে রাসায়নিক সারের নির্ভরতা কমাতে ভার্মি কম্পোস্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। জৈব সারের তুলনায় আপনার ভার্মি কম্পোস্টে এই পুষ্টি উপাদানটা বেশি পরিমাণে থাকে, যার ফলে গাছ সহজে নিতে পারে এবং মাটির বৈশিষ্ট্যগুলো ভালো থাকে, পরিবেশ ভালো থাকে। হাফিজা খানম জুথি, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। নারায়ণগঞ্জে জেলা পুলিশের আইসিটি শাখা উদ্ধার করেছে ৭৪টি হারানো মোবাইল ফোন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা জিডি তদন্তের মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করে। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি আজ তার কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন। উদ্ধারকৃত মোবাইলগুলোর বাজার মূল্য প্রায় 18 লাখ টাকা। উদ্ধার হওয়া ফোনের মধ্যে একটি ছিল ভারতের এক নাগরিকের, যা হাই কমিশনারের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। মোবাইল ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সবাই। চট্টগ্রাম নগরীর হালি শহরের ওয়াপদা এইচ ব্লকের হালিমা মঞ্জিলে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। তিনি ক্ষতিগ্রস্ত ভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে তিনি অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা জোরদার, গ্যাস বিদ্যুৎ সংযোগ নিয়মিত পরীক্ষা এবং প্রতিটি ভবনে ফায়ার সেফটি সরঞ্জাম স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া দ্রুত তদন্ত সম্পূর্ণ করে বিস্ফোরণের কারণ উদ্ঘাটনের আহ্বান জানান তিনি। আমার আসনে আমি একটা ক্যাম্পেইন শুরু করতে চাই, যে ক্যাম্পেইনের মাধ্যমে প্রথমে মানুষকে, আমাদের জনগণকে, আমাদের এই বাসিন্দাকে, আমাদের ঘর বাড়িতে যারা থাকেন তাদেরকে আরেকটু কেয়ারফুল হতে হবে, আরেকটু সচেতন হতে হবে। আমাদের এই অগ্নি নির্বাপন যে যন্ত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয়, রাখা আছে কিনা, না রাখা থাকলে কোথা থেকে নেবে, এগুলো একটু চিন্তায় আনতে হবে। রমজানের শুরুতে ভালো মানের দেশি পেঁয়াজ কেজি প্রতি 55 থেকে 60 টাকায় বিক্রি হলেও 2 সপ্তাহের ব্যবধানে তা নেমে এসেছে 25 থেকে 30 টাকায়। নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ বেড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জ আড়তে। সরেজমিনে দেখা গেছে প্রতিটি আড়তে শত শত বস্তা পেঁয়াজ মজুদ রয়েছে। ট্রাক ও ছোট যানবাহনে করে এসব পেঁয়াজ যাচ্ছে নগরীর বিভিন্ন বাজার ও উপজেলায়। খুচরা বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি থাকলেও চাহিদা কম, এতে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। রমজানকে কেন্দ্র করে চট্টগ্রামে আবারও বেড়েছে বিদেশি ফলের দাম। নগরীর বিভিন্ন খুচরা বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে আপেল, মাল্টা, কমলা, আঙুর, নাশপাতি ও ডালিমের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কমলা বিক্রি হচ্ছে 280 থেকে 380 টাকা, লাল আপেল 320, সবুজ আপেল 430, কালো আঙুর 550 এবং সবুজ আঙুর 420 টাকায়। পাইকারি বাজার স্টেশন রোড ফলমন্ডিতেও বেড়েছে কার্টুন প্রতি দাম। চট্টগ্রাম ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পাইকারি ফল ব্যবসায়ী তৌহিদুল আলম বলেন, আমদানি খরচ বৃদ্ধি ও রমজানে চাহিদা বাড়ায় এই ঊর্ধ্বগতি। চট্টগ্রাম নগরীর কালুরঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডকে 5 লাখ টাকার জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানায় সাথে ফ্লোর, নোংরা টাইলস, নন ফুড গ্রেড ড্রামের টমেটো সস, সংরক্ষণ পোশাক এবং পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য অফিসার ফারহান ইসলাম জানান, চুটকি পণ্যের লেবেলিংয়ে অনিয়ম ও বিএসটিআই লাইসেন্স ছাড়া লোগো ব্যবহারের প্রমাণ মেলে।
নিরাপদ খাদ্য আইন 2013 এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও তিনি জনগণের ভোটে নির্বাচিত, তাই দল মত নির্বিশেষে ডুমুরিয়া ফুলতলার উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন খুলনা 5 আসনের এমপি ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগার লবি। বুধবার ডুমুরিয়ার শালতা নদীর 9.1 কিলোমিটার পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। খুলনা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ 1 এর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের যশোর পানি উন্নয়ন সার্কেল, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী BM আব্দুল মমিন এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে আমরা যদি জয়যুক্ত হই তো ইনশাল্লাহ আমাদের এলাকার জলবদ্ধতা শেষ করব। তো তার প্রতিশ্রুতির প্রথম কাজ হচ্ছে এটা আমরা এই প্রায় 10 কোটি টাকার একটা কাজ, সেই কাজটা 18 কিলোমিটার, তাই না, 9.1 কিলোমিটার খাল খনন, তো এটা কাজ শুরু হতে যাচ্ছে আজকের থেকে। তো আমরা আশা করব যারা আমাদের এলাকাবাসী আছেন এই কাজগুলো আপনারা সবাই একসাথে আমাদের সাথে সহযোগিতা করবেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরমানিয়া ইউনিয়নের চর সরমানিয়া গ্রামে কৃষকদের সমস্যা শুনতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী সভায় অংশ নেন। আনুষ্ঠানিক মঞ্চে না বসে তিনি সরেজমিনে মাঠে যান এবং জমির আইলে বসে কৃষকদের দুঃখ দুর্দশার কথা শোনেন। কৃষকরা অভিযোগ করেন, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী ফসলি জমির উপরিভাগ কেটে নেওয়ায় চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি স্পর্শ করে বিক্রির মাধ্যমে একটি অসাধু চক্র লাভবান হলেও প্রকৃত মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকদের যৌক্তিক দাবির প্রতি সহমত জানিয়ে এমপি সুষ্ঠু ও কার্যকর সমাধানের আশ্বাস দেন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। মানুষ হিসেবে কিছু দুর্বলতা থাকে না, আমাদের দুর্বলতা আপনারা হাতে ধরাই দিবেন। এটা মৌলভীবাজার জেলার জুরি উপজেলার বিনন্দপুর 51বর্তী পরিবারের 8 দশক ধরে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে বসবাস করছে। সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস পরিবারটি দেখতে জুরিতে আসেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের ইতিহাস শোনেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস সচিব রাজেশ ভাটিয়া, ধামাই চা বাগানের GM কাজল মাহমুদ এবং গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল। অনিরুদ্ধ দাস বলেন, পরিবারটি দৃষ্টান্ত স্থাপন করেছে যা বাংলাদেশের পাশাপাশি ভারতের মানুষকেও অনুপ্রাণিত করবে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা সরকারি জাকাত ফান্ডে জাকাতের অর্থ সংগ্রহের জন্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চৌহালি প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার HM খোদ্দাত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মতিউর রহমান, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হেকমত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ, একাডেমি সুপারভাইজার খালিদ হাসান, মডেল ক্রিকেটার আব্দুল লতিফ প্রমুখ। সর্বশেষ 2011 সালের 21 জুন নির্বাচন অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গার দামুড়াহুদা উপজেলার 6 নং হাউলি ইউনিয়ন পরিষদের। এরপর দীর্ঘ 15 বছর পেরিয়ে গেলেও এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে চলছে প্রশাসনিক কার্যক্রম। ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতার দোহাই দিয়ে বারবার হাইকোর্টে রিট করে নির্বাচন বন্ধ রেখেছে একটি মহল। এমন পরিস্থিতিতে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। বুধবার সকালে হাউলি ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন হাউলি ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শাহাতাজ আলম, হুমায়ুন কবির ডাবলু সহ অনেকে।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণের প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তর এই মেলার আয়োজন করেছে। সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সম্রাট হোসেনের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ৫ মনিরামপুর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোসাম্মত মাহমুদ আক্তার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহজাহান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।